আসসালামু আলাইকুম। জেলান্স একাডেমির পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে জানব দুতরফা দাখিলা পদ্ধতি কি বা দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে। যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনের দুইটি পক্ষকে ডেবিট ও ক্রেডিটে বিশ্লেষণ করে হিসাবের বইয়ে লিপিবদ্ধ করা হয় তাকে দুইতরফা দাখিলা পদ্ধতি বলে। সংক্ষেপে বলতে গেলে যেই পদ্ধতিতে প্রতিটি লেনদেনকে ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে লিপিবদ্ধ করা হবে তাকে হচ্ছে দুইতরফা দাখিলা পদ্ধতি বলে। এটি একটি বিজ্ঞানসম্মত, নির্ভরযোগ্য, পূর্ণাঙ্গ, স্বয়ংসম্পূর্ণ ও আধুনিক হিসাব সংরক্ষণ পদ্ধতি। পরীক্ষায় এমসিকিউ হতে পারে বিজ্ঞানসম্মত পদ্ধতি কোনটা, আপনারা বলবেন দুইতরফা দাখিলা পদ্ধতি। বা পরীক্ষায় এমসিকিউ হতে পারে নির্ভরযোগ্য পদ্ধতি কোনটা, আপনারা বলবেন দুইতরফা দাখিলা পদ্ধতি। এবং সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ, সুবিধা গ্রহণকারী পক্ষকে ডেবিট, অর্থাৎ যারা সুবিধা গ্রহণ করবে এটা হচ্ছে ডেবিট, সুবিধা প্রদানকারী পক্ষকে ক্রেডিট বলে। তার মানে আমরা জানলাম দুইতরফা দাখিলা পদ্ধতি থেকে দুইতরফা দাখিলা পদ্ধতি কি বা কাকে বলে। অর্থাৎ একটি লেনদেনকে দুইটি পক্ষ অর্থাৎ ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে হিসাবের বইয়ে লিপিবদ্ধ করা হয় তাকে দুইতরফা দাখিলা পদ্ধতি বলে। এবার আমরা জানলাম এটি একটি কী পদ্ধতি, এটি একটি হচ্ছে বিজ্ঞানসম্মত, নির্ভরযোগ্য, পূর্ণাঙ্গ, স্বয়ংসম্পূর্ণ আধুনিক হিসাব পদ্ধতি। এরপর সুবিধা গ্রহণকারী পক্ষকে ডেবিট এবং সুবিধা প্রদানকারী পক্ষকে ক্রেডিট বলে। আমরা চাইলে মাত্র এই একটি স্লাইডের মাধ্যমে অধ্যায়টা শেষ করতে পারি। জাস্ট এখানে যে তথ্যগুলো দিলাম এগুলো দিয়ে কিন্তু অধ্যায় শেষ করা যায়, কিন্তু আমি চেষ্টা করছি এই অধ্যায় থেকে একদম বিস্তারিত, অর্থাৎ আজকের ক্লাস যখন আপনি করবেন এই অধ্যায়ের একদম পরিপূর্ণ বিষয় সবগুলো আপনি জেনে যাবেন। কিন্তু আমি চাইলে এটা দিয়ে শেষ করতে পারি স্লাইডটা, যে 5 মিনিটের মধ্যে একটা অধ্যায় শেষ, কিন্তু আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি, দেখেন আপনারা। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 3টি সূত্র, একটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, আরটা হচ্ছে সমাপনী মূলধন, আরটা হচ্ছে লাভ ক্ষতি। প্রারম্ভিক মূলধন কি বা কিভাবে করব? প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। অর্থাৎ বছরের শুরুতে যেই সম্পদ আছে ওই সম্পদগুলো থেকে দায় বাদ দিলে যেটা বের হয় ওইটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। এরপর সমাপনী মূলধন কি? সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। অর্থাৎ বছরের শেষে যে সম্পদ আছে ওই সম্পদগুলো থেকে দায়ের পরিমাণ বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে সমাপনী মূলধন। তাহলে আমি যদি প্রারম্ভিক মূলধন মুখস্থ করি তাহলে সমাপনী মূলধন পারবো। তা প্রারম্ভিক মূলধনের সূত্র কি? প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। সমাপনী মূলধনের সূত্র কি? সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। আর লাভ ক্ষতির সূত্র হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তাহলে আমরা আমাদের প্রথম কাজ আমরা এগুলো খাতায় নোট করব। এরপরে আমরা দেখব আমাদের 2 নম্বর স্লাইড। এই যে সুবিধা গ্রহীতা কি হবে? ডেবিট। সুবিধাদাতা ক্রেডিট। আমি আমার ক্ষুদ্রতম অভিজ্ঞতা আমি দেখছিলাম, আমি বিগত 8 বছর ধরে হিসাব বিজ্ঞান পড়াই। আমার এই ক্ষুদ্রতম অভিজ্ঞতা আমি দেখছি এই যে এই পেজ থেকে প্রতি বছরে 2টা এমসিকিউ আসে, কমপক্ষে একটা, সর্বোচ্চ 2টা 3টা এরকম আসে। মানে এমন কোনো বছর নাই যে বছরে এখান থেকে এমসিকিউ আসে নাই। তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা দেখেন। সুবিধা গ্রহীতা কি? ডেবিট। আর সুবিধাদাতা ক্রেডিট। পরীক্ষা এমসিকিউ হতে পারে হিসাবের
প্রাথমিক বই কি? হিসাবের প্রাথমিক বই হচ্ছে জাবেদা। হিসাবের পাকা বই কি? পাকা বই হচ্ছে কতিয়ান। তাহলে আমরা জানলাম হিসাবের প্রাথমিক বই কি? জাবেদা। হিসাবের পাকা বই কি? কতিয়ান। এবং এই যে হিসাব চক্র, পরীক্ষা এমসিকিউ হয়, জাবেদা ভুক্তকরণের পূর্ববর্তী ধাপ কি? এটি। জাবেদা ভুক্তকরণের পরবর্তী ধাপ কি? অর্থাৎ একটা হিসাব বলবে, তার পূর্ববর্তী ধাপ কি, পরবর্তী ধাপ কি, এভাবে এমসিকিউ করবে। তাহলে আমরা যদি এই হিসাব চক্র পুরোটা মুখস্থ করে ফেলি, তখন স্যারে যেরকম প্রশ্ন করুক না কেন আমরা বলতে পারবো। তাহলে দেখি হিসাব চক্র কয়টি? 10টি। লেনদেন শনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ান স্থানান্তর, রেওয়ামিল প্রস্তুতকরণ, সমন্বয় দাখিলা, কার্যপত্র প্রস্তুত, আর্থিক বিবরণী, সমাপনী দাখিলা, হিসাব পরবর্তী রেওয়ামিল। তার মানে আমাদের এই স্লাইডটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখান থেকে কী শিখলাম? প্রথমে জানলাম সুবিধা গ্রহীতা ডেবিট আর সুবিধাদাতা হচ্ছে ক্রেডিট। 2 নাম্বার জানলাম হিসাবের প্রাথমিক বই কি? জাবেদা। হিসাবের পাকা বই কি? খতিয়ান। 3 নাম্বার জানলাম একটি হিসাব চক্র। তাহলে হিসাব চক্র কয়টি? 10টি। লেনদেন শনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ান স্থানান্তর, রেওয়ামিল প্রস্তুতকরণ, সমন্বয় দাখিলা, কার্যপত্র প্রস্তুত, আর্থিক বিবরণী, সমাপনী দাখিলা, হিসাব পরবর্তী রেওয়ামিল। আচ্ছা, এবার যদিও বা আমাদের দুই তরফা দাখিলা পদ্ধতির সাথে আমি 35টা যে জাবেদা দিলাম এগুলো কোনো সম্পর্ক নাই, কিন্তু আমাদের এগুলো করা উচিত। প্রশ্ন করতে স্যার কেন করব? আপনি যে বলতেছেন সম্পর্ক নেই এগুলোর সাথে, অধ্যায়ের সাথে, আপনার মনে মনে প্রশ্ন হতে পারে। আসলে আমি আমার এই ক্ষুদ্রতম অভিজ্ঞতা দেখছিলাম, হিসাব বিজ্ঞান বইটা একটা চক্র আকারে। আপনি দ্বিতীয় অধ্যায় আপনার সিলেবাসে নাই, তৃতীয় অধ্যায় আছে, আমি মনে করি আপনার দ্বিতীয় অধ্যায় করতে হবে। তৃতীয় অধ্যায় নাই, চতুর্থ অধ্যায় আছে, আমি মনে করি আপনার তৃতীয় অধ্যায় করতে হবে। অর্থাৎ এখানে একটা অধ্যায়ের সাথে আর একটা অধ্যায়ের সম্পর্ক। যেমন জাবেদা 6ষ্ঠ অধ্যায়, কিন্তু জাবেদা না পারলে আমি দ্বিতীয় অধ্যায় লেনদেন পারবো না। কারণ খ নাম্বার আমার যে হিসাব সমীকরণ করি দ্বিতীয় অধ্যায়ে বা যে ম্যাথগুলো করি, প্রতিটি ম্যাথের মধ্যে জাবেদার কাজ। ওই জন্য আমি বলি যারা হচ্ছে জাবেদা পারে ওদের অ্যাকাউন্টিং 70 থেকে 80% শেষ। মুখস্থ না, কিন্তু আর বুঝে বুঝে পারতে হবে। আচ্ছা দেখি আমি এখানে গুরুত্বপূর্ণ 35টি জাবেদা দিলাম। আশা করি এগুলো যদি করেন আপনার বইয়ে জাবেদার আর কোনো সমস্যা থাকবে এটা আশা করি। যদি এরপরেও কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবেন, আমার ইনবক্সে, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে, ইনশাল্লাহ এগুলো সলিউশন দিয়ে দিব। আচ্ছা, আমাদের 1 নম্বর বলছে কি, মালিক কর্তৃক নগদ টাকা ও আসবাবপত্র বিনিয়োগ। একজন মালিক একটা প্রতিষ্ঠান শুরু করার সময় নগদ কিছু টাকা দিছে এবং হচ্ছে কিছু আসবাবপত্র দিছে। তারা নগদ টাকা দিছে, এই যে নগদান হিসাব, আসবাবপত্র দিছে, এই যে আসবাবপত্র হিসাব। ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময় যা দেওয়া হয় তাকে বলা হচ্ছে মূলধন, এই যে মূলধন হিসাব। তাহলে নগদ টাকা দিছে, নগদান হিসাব, আসবাবপত্র দিছে, আসবাবপত্র হিসাব। ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময় যা দেওয়া হয় তাকে বলা হচ্ছে মূলধন, এই যে মূলধন হিসাব। এখন প্রশ্ন হতে পারে, স্যার নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, এগুলো কেন? ডেবিট কেন, ক্রেডিট কেন? এই ডেবিট ক্রেডিট কেন জানার জন্য আমাকে একটা সূত্র মুখস্থ করতে হবে। সূত্রটা হচ্ছে কি, সম্পদ এবং হচ্ছে ব্যয় যদি বৃদ্ধি পায় মানে হচ্ছে বেড়ে যায় ডেবিট, যদি কমে যায় ক্রেডিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তখন হচ্ছে ক্রেডিট, যদি কমে যায় মানে হ্রাস পায় তখন হচ্ছে ডেবিট। অর্থাৎ সম্পদ ব্যয়ের বিপরীত।
সম্পদ এবং ব্যয় যদি বেড়ে যায় তখন ডেবিট, যদি কমে যায় ক্রেডিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব, যদি বেড়ে যায় ক্রেডিট, যদি কমে যায় ডেবিট। আরেকটা জিনিস আমরা সহজ করে মনে রাখতে পারি, ব্যয় ডেবিট করবেন, আয় দেখলে ক্রেডিট করবেন। এই জিনিসগুলো আমরা মনে রাখতে পারি, আমাদের আশা করি এগুলা বেশিক্ষণ লাগবে না শেষ করতে। আচ্ছা, নগদ টাকা দিছি, নগদান হিসাব ডেবিট। প্রশ্ন হতে পারে স্যার কেন? কারণ আমি যখন নগদ টাকা দিলাম তখন আমার প্রতিষ্ঠানের নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাইছে, তার মানে সম্পদ বাড়ছে না। তো সম্পদ যদি বাড়ে কি লিখছি আমি? ডেবিট। এই যে জন্য হচ্ছে ডেবিট। আর আমি স্পষ্ট লিখে দিয়েছি যে সম্পদ বৃদ্ধি। আমি যখন আসবাবপত্র দিলাম প্রতিষ্ঠানে, আসবাবপত্রের পরিমাণ বেড়ে গেছে না, তার মানে সম্পদ বাড়ছে, এই যে ডেবিট। স্যার মূলধন কেন ক্রেডিট? মূলধন মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। আমার প্রতিষ্ঠানে আমি নগদ টাকা দিলাম, আসবাবপত্র দিলাম, তার মানে আমার অধিকার বেড়ে গেছে, এটা আমার প্রতিষ্ঠান, আমার অধিকার বাড়ছে। তাহলে আমার অধিকার যদি বাড়ে তার মানে হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যায়। তো মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়লে কি হয়? ক্রেডিট হয়। ওই জন্য হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট। আসলে অনেকগুলো টিচার বা আমরা যারা পড়ে অনেক সময় দেখি বলে নগদ টাকা আসছে ওই জন্য ডেবিট, নগদ টাকা চলে গেছে ওই জন্য ক্রেডিট। আমি এগুলোকে যুক্তিসঙ্গত মনে করি না। উনি পড়াতে পারে বা বলে, আপনাদের সুবিধার্থে বিষয়গুলো বলে, কিন্তু আমি এই বিষয়গুলোতে যৌক্তিক পাই না। নগদ টাকা আসছে ডেবিট, নগদ টাকা চলে গেছে ক্রেডিট, বিষয়টা আমি বুঝলাম না। যে এবং আরেকটা বিষয় বলে ক্রয় সবসময় ডেবিট করবা, বিক্রয় সবসময় ক্রেডিট করবা। এগুলো আসলে যৌক্তিকভাবে মুখস্থবিদ্যা করলে আপনি বেশ কিছু মেয়েতে গিয়ে আটকে যাবেন। যেমন অনেকগুলো টিচার বলে ক্রয় সবসময় ডেবিট করবেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে পণ্য উত্তোলন, তখন তো উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ওই যে আমরা স্টুডেন্টকে শিখে ফেলছি ক্রয় সবসময় ডেবিট করবা, তখন ও প্রশ্ন করবে না স্যার আপনি তো এক সপ্তাহ আগে বলছেন ক্রয় সবসময় ডেবিট করবেন, আজকে কেন ক্রয় হিসাব ক্রেডিট হলো? এরকম অনেক ধরনের ঝামেলা বিষয় আছে, ওই জন্য আমরা মুখস্থ করবো না, আমরা বেসিক সহকারে ব্যাখ্যা দিয়ে শেখার চেষ্টা করব। ক্লাসটা একটু সময় লাগবে, আধা ঘন্টার মধ্যে শেষ না করে আরও 20 মিনিট বেশি রাখতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে 1 ঘন্টার ক্লাস 2 ঘন্টা লাগুক, আমি বিষয়টা বিস্তারিতভাবে শিখব, যাতে আমি শিখে অন্য কাউকে শেখাতে পারি মতো, বা কেউ প্রশ্ন করলে কেন এটার ব্যাখ্যা দিতে পারি মতো। আচ্ছা, এবার দেখি আমরা নগদ টাকা দিছি, নগদান হিসাব ডেবিট, আসপত্র দিছি, আসপত্র ডেবিট, আর মূলধন হিসাব ক্রেডিট, এটা বললাম। 2 নম্বর বলছে কি, মালিক পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলেন। একজন মালিক কিছু পণ্য দিয়ে ব্যবসা শুরু করছে, তার মানে যদি পণ্য দেখেন, পণ্য মানে হচ্ছে ক্রয় হিসাব, পণ্য মানে কি? ক্রয় হিসাব। ওই যে ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ক্রয় মানে হচ্ছে ব্যয়, ডেবিট হয়েছে। মূলধন মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, আমার অধিকার বাড়ছে, ওই জন্য হচ্ছে ক্রেডিট হয়েছে। আচ্ছা, এবার নগদে পণ্য ক্রয়। আমি দোকানে গেলাম, কিছু পণ্য কিনলাম, কিছু জিনিস কিনলাম, তার মানে একটু আগে বলছি পণ্য নামে কোনো হিসাব হয় না, পণ্য দেখলে ক্রয় হিসাব লিখতে হয়। তাহলে পণ্য কিনছি না, এই যে ক্রয় করছি, ক্রয় হিসাব। আমরা কিছু জিনিস কিনে অবশ্যই কিনছি, টাকা দিছি, তাহলে আমার নগদ টাকা কমে গেছে, সম্পদ কমে গেছে, এই যে ক্রেডিট। ক্রয় করছি, ক্রয় হিসাব ডেবিট। প্রশ্ন হতে পারে স্যার কেন ডেবিট? কারণ ব্যয় হয়েছে, ব্যয়ের পরিমাণ বাড়ছে, ডেবিট। নগদান হিসাব ক্রেডিট। প্রশ্ন হতে পারে স্যার কেন ক্রেডিট? কারণ আমি যখন একটা জিনিস কিনলাম তখন আমার কাছ থেকে নগদ টাকার পরিমাণ কমে গেছে, মানে সম্পদ কমে গেছে, ওই জন্য হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপর চেকের মাধ্যমে পণ্য ক্রয়। আমি দোকান থেকে একটা জিনিস নিলাম, মনে করো এই জিনিসের দাম হচ্ছে 10,000 টাকা, এই মার্কারের দাম। আমি জিনিসটা নিলাম, ক্রয় করলাম, ক্রয় হিসাব। তো আমার কাছে নগদ টাকা নাই, তখন আমি একটা চেক দিলাম। তো আমি যখন চেক দিলাম তখন আমার ব্যাংকের টাকার পরিমাণ কমে যাবে না, ওই জন্য হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। তার মানে দুইটাই ক্রয়, এটা হচ্ছে নগদে ক্রয় করছে, আর এটা হচ্ছে চেকে ক্রয় করছে। যখন নগদে ক্রয় করছি তখন নগদ টাকার পরিমাণ কমে গেছে, ওই জন্য নগদ হিসাবকে ক্রেডিট করছি। যখন চেকে ক্রয় করছি তখন আমার ব্যাংকে টাকার পরিমাণ কমে গেছে, ওই জন্য ব্যাংক হিসাবকে ক্রেডিট করছি।
আচ্ছা, এরপর 5 নম্বর বলছে কি বাকিতে পণ্য ক্রয়। সেম ক্রয় করছি না, এই যে ক্রয় হিসাব ডেবিট। প্রথমে কিনছিলাম নগদে, তারপর কিনছিলাম চেকে। এখন কিন্তু নগদেও না, চেকেও না, আমি কিন্তু বাকিতে কিনছি। তার মানে আমার থেকে টাকা পাচ্ছে। আমার কাছ থেকে যদি কেউ কিছু পায় এটাকে পাওনাদার বলে। এই যে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। কারণ আপনি প্রশ্ন করতে পারেন, স্যার আপনি মুখে বলতেছেন পাওনাদার, আপনার কম্পিউটারে লিখে আছে প্রদেয়। আসলে পাওনাদার যে কথা, প্রদেয় একই কথা। ব্রিটিশটা হচ্ছে পাওনাদার বলতো, আমেরিকান অ্যাকাউন্টিংয়ে এসে প্রদেয় বলে। পাওনাদারও লিখা যাবে, প্রদেয় লিখা যাবে, এটা কোনো ভুল নাই। আপনি যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন এখান থেকে। কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন, স্যার এই জায়গায় বুঝে না, একটু আবার বলেন। আচ্ছা, এবার 6 নম্বরে কি বলছে দেখেন, প্রদেয় বিলের মাধ্যমে ক্রয়। আবার সেম ক্রয় করছি, ক্রয় হিসাব ডেবিট। যে প্রদেয় বিলের মাধ্যমে কিনছি মানে হচ্ছে বাকিতে কিনছি, ওই জন্য প্রদেয় হিসাব ক্রেডিট। এবার 7 নম্বর বলছি কি নগদে পণ্য বিক্রয়। আমি যদি কোনো জিনিস বিক্রি করি নিশ্চয়ই আমার কাছে নগদ টাকা আসবে। এই যে টাকা আসছে, নগদান হিসাব। আর বিক্রি করছি না, এই যে বিক্রয় হিসাব। প্রশ্ন হতে পারে স্যার কেন ডেবিট কেন ক্রেডিট? আমি যখন একটা জিনিস বিক্রি করলাম ঠিক ওই মুহূর্তে আমার কাছে নগদ টাকা আসছে, মানে নগদ টাকার পরিমাণ বেড়ে গেছে, সম্পদ বাড়ছে, ওই জন্য হচ্ছে নগদান হিসাব ডেবিট। আর বিক্রি করছি মানে আমার আয় হয়েছে, ওই জন্য হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। এরপর 8 নম্বর বলছে কি ধারে পণ্য বিক্রয়। একটাই কিন্তু নগদে বিক্রি করছিলাম, ওই জন্য নগদ টাকা পাইছি। এখন কিন্তু আর নগদে না, ধারে বিক্রি করছি। তার মানে আমি যখন একটা জিনিস কারো কাছে ধারে বিক্রি করলাম, আমি ওর থেকে টাকা পাচ্ছি না। তো আমি যদি কারো কাছ থেকে কোনো কিছু পাই, এটাকে বলা হয় হচ্ছে দেনাদার। ওই জন্য এই যে দেনাদার হিসাব ডেবিট, আর বিক্রি করছি বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার যে কথা, প্রাপ্য হিসাব একই কথা, লিখে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর 9 নম্বর বলছে কি চেকের মাধ্যমে বিক্রয়। দেখেন, প্রথমে দেখাইছি নগদে বিক্রি করলে কি হবে, তারপর দেখাইছি ধারে বিক্রি করলে কি হবে, এখন হচ্ছে চেকের মাধ্যমে বিক্রয়। আপনি যদি কোনো একটা জিনিস চেকের মাধ্যমে বিক্রি করেন তাহলে আপনি টাকা পাবেন। প্রশ্ন হচ্ছে স্যার কেমন করে পাবো? চেকের মাধ্যমে পাবো, তার মানে আমার ব্যাংকে টাকার পরিমাণ বাড়বে, ওই জন্য হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, আর বিক্রি করছি বিক্রয় হিসাব ক্রেডিট। এবার 10 নম্বর বলছে কি প্রাপ্য বিলের বিনিময়ে পণ্য বিক্রয়। তাহলে প্রাপ্য বিলের বিনিময়ে যদি পণ্য বিক্রি করে, প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আসলে এখানে আপনি যদি 7 নম্বরটা বুঝেন, 8, 9, 10 এগুলো আপনি বুঝবেন। 7-এর মতো 8, 9, 10 সেম একই ধরনের, জাস্ট একটু পার্থক্য। আচ্ছা, এরপর বলছে কি 11 নম্বর নগদে আসবাবপত্র ক্রয়। তাহলে আমরা কি কিনলাম? আসবাবপত্র কিনলাম, এই যে আসবাবপত্র হিসাব। তো আসবাবপত্র কেনার কারণে কি দিব? অবশ্যই টাকা দিব, এই যে নগদের হিসাব। কিন্তু মাঝে মাঝে দেখি স্টুডেন্টরা আসবাবপত্র হিসাবের জায়গায় লিখে ক্রয় হিসাব। একটা জিনিস মনে রাখবেন, সম্পদ আর পণ্য কিন্তু এক জিনিস না। পণ্য মানে হচ্ছে ছোটো ছোটো জিনিসগুলা, আর সম্পদ মানে হচ্ছে আলমারি, ফ্রিজ, টিভি, আসবাবপত্র, এইগুলো হচ্ছে সম্পদ। যখন কোনো সম্পদ কিনব বা কোনো সম্পদ বিক্রি করব, তখন ওই সম্পদের নাম স্পষ্ট লিখতে হয়। আর যদি পণ্য ক্রয় বিক্রয় করি তখন ক্রয় হিসাব বিক্রয় হিসাব লিখতে হয়। আচ্ছা, তাহলে আমরা কি কিনছি? আসবাবপত্র কিনছি, তার মানে আমার কাছে আসবাবপত্র আসছে, মানে আসবাবপত্রের পরিমাণ বৃদ্ধি পাইছে, ওই জন্য আসবাবপত্র হিসাব ডেবিট। এই আসবাবপত্র ক্রয় করার কারণে আমার কাছ থেকে কিন্তু নগদ টাকা চলে গেছে, মানে সম্পদ কমে গেছে, ওই জন্য হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। এরপর বলছে কি 12 নম্বরে নগদে দালান কোটা বিক্রয়। একটা বিল্ডিং বিক্রি করছে, তো কেউ যদি একটা বিল্ডিং বিক্রি করে তখন ও কিন্তু নগদ টাকা পাবে, ওই জন্য হচ্ছে নগদান হিসাব ডেবিট। আর এই যে দালান কোটা বিক্রি করছে, ওই সম্পদ কমে গেছে, দালান কোটা হিসাব ক্রেডিট।
এরপর বলছে কি বিনামূল্যে পণ্য বিতরণ। স্যার বিনামূল্যে পণ্য বিতরণ মানে কি? বিনামূল্যে পণ্য বিতরণের অর্থ হচ্ছে ফ্রিতে মানুষকে জিনিস দেওয়া, মানে বিজ্ঞাপন করা। তাহলে বিনামূল্যে পণ্য বিতরণের জাবেদা হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। প্রশ্ন হতে পারে স্যার কেন বিজ্ঞাপন হিসাব ডেবিট? কারণ মানুষকে যখন কোনো একটা জিনিস ফ্রিতে দিব, এটা হচ্ছে বিজ্ঞাপন করা, ওই জন্য হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট। আর মানুষকে আমরা কী দিলাম বিনামূল্যে? এই যে পণ্য দিলাম, একটু আগে বলছি পণ্য নামে কোনো হিসাব হয় না, পণ্য থাকলে কী লিখতে হয়? ক্রয় হিসাব, এই যে ক্রয় হিসাব ক্রেডিট। এরপর বলছে কি অফিস সরঞ্জাম ক্রয়। অফিস সরঞ্জাম কিনলাম, আমার প্রতিষ্ঠানে অফিস সরঞ্জামের পরিমাণ বেড়ে গেছে। এখন প্রশ্ন হতে পারে স্যার অফিস সরঞ্জাম মানে কি? এসি, টিভি, ফ্রিজ, এগুলো হচ্ছে অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম কিনলাম, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। এই অফিস সরঞ্জাম ক্রয় করার কারণে আমার কাছ থেকে নগদ টাকার পরিমাণ কমে গেছে, এই যে নগদ হিসাব ক্রেডিট। এরপর বলছে কি আসবাবপত্র বিক্রয়। আচ্ছা, আমরা যদি আসবাবপত্র বিক্রি করি তখন আমাদের কাছে কি আসবে? অবশ্যই নগদ টাকা আসবে, এই যে নগদান হিসাব ডেবিট। এই আসবাবপত্র যখন বিক্রি করছি এটা চলে গেছে এই যে আসবাবপত্র হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপর বলছে কি 16 নম্বরে ধারে যন্ত্রপাতি ক্রয়। সেম আবার একই জিনিস, যন্ত্রপাতি ক্রয় করছি, যন্ত্রপাতি হিসাব ডেবিট, কারণ সম্পদের পরিমাণ বাড়ছে। এই যন্ত্রপাতি হচ্ছে বাকিতে কিনছি, তার মানে আমার থেকে টাকা পাচ্ছে। একটু আগে বলছি আমার থেকে যদি কেউ কিছু পায় এগুলোকে হচ্ছে পাওনাদার বলে, এই যে পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। মালিক কর্তৃক নগদ উত্তোলন, উত্তোলন করছে, উত্তোলন হিসাব ডেবিট। কি উত্তোলন করছে? এই যে নগদ টাকা উত্তোলন করছে, এই যে নগদের হিসাব ক্রেডিট। মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, আবার উত্তোলন করছে, উত্তোলন হিসাব ডেবিট। কি মূল্যে? যে বিক্রয় মূল্যে, বিক্রয় হিসাব ক্রেডিট। মালিক কর্তৃক উত্তোলন, ক্রয় মূল্যে পণ্য উত্তোলন, এই যে উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। আসলে মালিক কর্তৃক বিক্রয় মূল্যে, ক্রয় মূল্যে এরকম কোনো তথ্য পরীক্ষা আসে না। জাস্ট পরীক্ষা যদি আসে আসবে কি মালিক কর্তৃক পণ্য উত্তোলন, জাস্ট এটাই আসবে। আচ্ছা, এরপর 20 নম্বর বলছে কি নগদে বেতন প্রদান। আমরা বেতন দিলাম, তাহলে আমরা যখন বেতন দিই সেটা আমার জন্য হচ্ছে আয় না ব্যয়? অবশ্যই ব্যয়। এই যে বেতন দিছি, বেতন হিসাব ডেবিট। নগদ টাকা দিছি না, বেতনটা নগদ টাকা কমে গেছে, এই যে নগদের হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপর বলছে কি 21 নম্বরে ধারে সেবা প্রদান। আমরা যখন কাউকে ধারে সেবা দিলাম, মনে করো আমি একজন উকিল, তো আমার একজন মক্কেল আছে আসামি, তো আসামিকে ওই জেল থেকে বের করার জন্য চুক্তির মাধ্যমে ওকে সেবা দিছি, মানে আমি তোমাকে ওখান থেকে বের করে আনবো, আমাকে 50,000 টাকা দিবা, এরকম কথার মাধ্যমে। তো ও তো ভিতরে, তারা হচ্ছে ওকে সেবা দিয়ে দিলাম কিন্তু এখনও টাকাটা পেলাম না, তার মানে হচ্ছে আমি ওর থেকে টাকা পাচ্ছি, এটা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট। ওকে সেবা দেওয়ার মাধ্যমে ইনকামটা হয়েছে, ওই জন্য সেবা আয় হিসাব ক্রেডিট। এবং হচ্ছে কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি মানে হচ্ছে নগদ টাকা পাইছি, নগদ টাকা আসছে, সম্পদ বাড়ছে, নগদান হিসাব ডেবিট। এই যে কমিশন পেলাম এটা আমার আয় হয়েছে, প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা। প্রশ্ন হতে পারে স্যার অনাদায়ী পাওনা মানে কি? অনাদায়ী পাওনা মানে হচ্ছে যেই টাকা জীবনেও পাবা না। মনে করো তুমি তোমার কোনো এক বন্ধুকে 10,000 টাকা ধার দিছ, যে কোনো কারণে ও মারা গেছে, এই টাকার হিসাব কেউ জানে না, তখন তুমি কি এই টাকা পাবা? অবশ্যই পাবা না। তাই তুমি যেই টাকা জীবনেও পাবা না এটাকে বলা হয় অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা হচ্ছে নিশ্চিত ক্ষতি। অনাদায়ী পাওনা কি? নিশ্চিত ক্ষতি। আচ্ছা, আমরা এই বিষয়গুলো কিন্তু বড় ক্লাসে গেলে একাদশ দ্বাদশ শ্রেণীতে হিসাব বিজ্ঞান প্রথম অধ্যায় 6ষ্ঠ অধ্যায়, হিসাব বিজ্ঞান প্রথম পত্র 6ষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ নামে একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ে আমরা অনাদায়ী পাওনার বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, অনাদায়ী পাওনা। স্যার অনাদায়ী পাওনার জাবেদা কি? অনাদায়ী পাওনার জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট,
দেনাদারি হিসাব ক্রেডিট। প্রশ্ন হতে পারে স্যার কেন দেনাদারি এখানে? কারণ আমি টাকাটা কার থেকেই পাবো না, আমি আমার দেনাদার থেকেই তো টাকাটা পাবো না, ওই জন্য অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, দেনাদারি হিসাব ক্রেডিট। ক্রয় ফেরত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে ক্রয় ফেরতের বিষয়টা আসছে। আচ্ছা, এবার প্রশ্ন হতে পারে স্যার ক্রয় ফেরত মানে কি? ক্রয় ফেরত মানে আমি একটা জিনিস দোকান থেকে কিনলাম, যে কোনো কারণে আবার দোকানদারকে ওই জিনিসটা ফেরত দিলাম, এটা জাবেদা করতে বলছে। আচ্ছা, আমরা যখন কিনলাম তখন আমরা জাবেদা কি দিছি? আমরা যখন ক্রয় করছি তখন আমাদের জাবেদা ছিল ক্রয় করছি, ওই জন্য ক্রয় হিসাব ডেবিট। একটা জিনিস মনে রাখবা, কোনো জিনিস যখন ফেরত আসে বা ফেরত যায়, মনে করতে হবে ওই লেনদেনটা অবশ্যই বাকিতে হয়েছিল। কারণ নগদ টাকার জিনিস কিন্তু ফেরত যায়ও না, ফেরত আসেও না হিসাব বিজ্ঞানের ভাষায়। অর্থাৎ কোনো জিনিস ফেরত আসছে মানে বুঝতে হবে এটা হচ্ছে বাকিতে। আচ্ছা, আমরা যখন কিনছিলাম তখন জাবেদা দিচ্ছি ক্রয় করছি, ক্রয় হিসাব ডেবিট, আর পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় করছি, ক্রয় ডেবিট, বাকিতে কিনলাম, ওই জন্য হচ্ছে পাওনাদার হিসাব ক্রেডিট। এটা যখন কিনছিলাম তখনই জাবেদা। কিন্তু আমাকে তো বলে নাই আপনি যে কিনছেন ওইটা জাবেদা দেন, আমাকে বলছে ক্রয় ফেরতের জাবেদা দাও। ক্রয় ফেরত মানে কেনার পর ফেরত দিচ্ছে, এটা জাবেদা। এখন দেখো, কিনছিলাম তখন জাবেদা হচ্ছে ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। প্রশ্ন হচ্ছে কেন? ক্রয় করছি মানে আমার ব্যয় হয়েছে জন্য ডেবিট, আর বাকিতে কিনলাম মানে আমার থেকে টাকা পাচ্ছে, আমার দায়ের পরিমাণ বাড়ছে, ওই জন্য ক্রেডিট। কিন্তু আজকে আমি ওই জিনিসটা আবার ফেরত দিয়ে দিলাম, তার মানে ওই মানুষ যে আমার থেকে আগে টাকা পেত, আজকে যখন ওর জিনিস ওকে দিয়ে দিলাম, ও কি আমার থেকে আর টাকা পাবে? অবশ্যই পাবে না। তাহলে আগে দায়ের পরিমাণ বাড়ছে, ওই জন্য ক্রেডিট করছি। আজকে যখন ওর জিনিস ওকে দিয়ে দিলাম, আমার দায়ের পরিমাণ কমে যাবে। দায়ের পরিমাণ যখন বাড়ে তখন হচ্ছে ক্রেডিট হয়, দায়ের পরিমাণ যখন কমে তখন হচ্ছে ডেবিট হয়। ওই জন্য পাওনাদার হিসাব ডেবিট, আর যেই ফেরতের কথা বলে ওই ফেরত ক্রেডিট। আপনি নিশ্চিত থাকেন এটা কিন্তু আপনার পরীক্ষায় আসবে, 100% নিশ্চিত থাকেন। যদি আপনার নাও আসে, বাংলাদেশের যতগুলো বুট আছে, ঢাকা বুট, রাজশাহী বুট, চট্টগ্রাম বুট, কুমিল্লা বুট, যে কোনো একটা বুটে এই প্রশ্ন কিন্তু আসবেই, 100% নিশ্চিত। যদি এই প্রশ্ন না আসে, আপনাদেরকে আমি 10,000 টাকা পুরস্কার দিব। মানে এমন করে একটা বুট দেখাবেন যেখানে হচ্ছে এটা আসে নাই, আপনারা আমার ভিডিওটা দিয়ে ওই জাস্ট দিয়ে বলবেন স্যার এটা তো আসে নাই একটা বুটও, আপনাদের কিন্তু 10,000 টাকা পুরস্কার। আর যারা অনলাইন কোর্স করবেন, কোর্সের টাকা রিটার্ন করব। আপনারা আমাদের যে অনলাইনে কোর্স করতেছেন, এটা যদি না আসে, কোর্সের টাকা রিটার্ন করব। এই যে ক্রয় ফেরত অথবা হচ্ছে বিক্রয় ফেরত, একটা না একটা বুট আসবে। আচ্ছা, ক্রয় ফেরত কোনো জিনিস কেনার পর ফেরত দেওয়া। যখন কিনছিলাম তখন জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। কিন্তু আমাকে তো কিনছে এটা বলে নাই, ফেরতের কথা বলছে। এটা লেখার কারণ কি বুঝার সাথে লিখছিলাম, যখন কিনছি তখন দায়ের পরিমাণ বাড়ছে, ওই জন্য পাওনাদারকে ক্রেডিট করছি। আজকে যখন ওর জিনিস ওকে দিয়ে দিব, দায়ের পরিমাণ কমে যাবে, ওই জন্য হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, আর যে ফেরতের কথা বলছে এটা ক্রেডিট। আপনারা যদি এটা বুঝেন, আশা করি এটা বুঝবেন বিক্রয় ফেরতেরটা। আচ্ছা, এরপর 26 নম্বর কি বলছে দেখি। 26 নম্বর বলছে কি, শেষের দিকে চলে আসছে আমাদের ক্লাস একদম, ব্যাংক জমা। ব্যাংক জমা মানে আমার টাকা ব্যাংকে জমা দিলাম। আমি যখন ব্যাংকে টাকা জমা দিই তখন আমার অ্যাকাউন্টসে টাকার পরিমাণ বেড়ে যায়, ওই জন্য হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট। আর আমার কাছে যে নগদ টাকা ছিল, এই নগদ টাকার পরিমাণ কমে যায়, ওই জন্য হচ্ছে নগদের হিসাব ক্রেডিট। অর্থাৎ একটা সম্পদের পরিমাণ বাড়ে আর একটা সম্পদের পরিমাণ কমে। এরপর 27 নম্বর বলছে কি মণিহারি দ্রব্যাদি ক্রয়। মণিহারি কিনছি, মণিহারি হিসাব ডেবিট, আর এগুলো কেনার কারণে নগদ টাকা চলে গেছে, নগদের হিসাব ক্রেডিট। এবার 28 নম্বর বলছে কি ঋণ গ্রহণ, অর্থাৎ ব্যাংক থেকে ঋণ নিলাম।
ঋণ গ্রহণের জাবেদা কি? নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব বা ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। এখন কেউ কেউ আমাকে বলবেন স্যার আপনি যেটা ভুল ফরাইছেন, এখানে তো নগদান হিসাব লিখছেন, কোনো কোনো বইয়ে ব্যাংক হিসাব আছে। আসলে ঋণটা নগদান হিসাবও লিখে যাবে, ব্যাংক হিসাবও লিখে যাবে। প্রশ্ন হচ্ছে স্যার কেন? মনে করো আমি একটা এনজিও থেকে 10,000 টাকা ঋণ নিছি, তখন কিন্তু আমাদের এনজিওগুলো আমাদেরকে নগদ টাকা দেবে। আমি একটা ব্যাংক থেকে 10 লক্ষ টাকা ঋণ নিছি, তখন কিন্তু ব্যাংক 10 লক্ষ টাকা নগদ দেয় না, তখন কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেয়। ওই জন্য বাস্তবিক দিক চিন্তা করলে এটা, আর এমনি এটা হচ্ছে নগদে লিখে যাবে, ব্যাংকও লিখে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঋণ নিলাম, নগদ টাকা আসছে, নগদের হিসাব ডেবিট, আর ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। প্রশ্ন হতে পারে কেন? নগদ টাকা আসছে, আমার নগদ টাকার পরিমাণ বাড়ছে, আর ঋণটা আমার দায়ের পরিমাণ বাড়ছে, ওই জন্য হচ্ছে ঋণ হিসাব ক্রেডিট। এরপর 29 নম্বর বলছে কি? জীবন বীমা প্রিমিয়াম প্রদান। জীবন বীমা প্রিমিয়াম মানে হচ্ছে উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট। এরপর বলছে 30 নম্বরে নগদে সেবা প্রদান। আমরা যদি কাউকে সেবা দিই তার বিনিময়ে টাকা নিই, যেমন আপনাদেরকে পড়াই সেবা দিচ্ছি, তার বিনিময়ে সামান্য কিছু সম্মানী নিচ্ছি, যারা ফেড কোর্সে আছেন আর কি। তাহলে হচ্ছে এই যে সেবার বিনিময়ে টাকা আসছে না, নগদ টাকা আসছে, নগদের হিসাব ডেবিট। আপনাদেরকে সেবা দিছি, এটা আমার আয় হয়েছে না, এই যে সেবা আয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপর এটা দিয়ে শেষ হলো আমাদের কাজ। প্রাপ্য হিসাব থেকে আদায়। প্রাপ্য হিসাব মানে হচ্ছে দেনাদার, দেনাদার থেকে আদায় করছি, তার মানে আমার কাছে নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট। এরপর বলছে কি? প্রদেয় হিসাবকে পরিশোধ। প্রশ্ন স্যার প্রদেয় হিসাব মানে কি? প্রদেয় হিসাব মানে আমার থেকে টাকা পাচ্ছে আর কি কোনো একজন পাওনাদার, তো পরিশোধ করছি মানে আমার নগদ টাকার পরিমাণ চলে গেছে, এই যে নগদান হিসাব ক্রেডিট। কাকে দিলাম? পাওনাদারকে দিলাম, পাওনাদার বা প্রদেয় হিসাব ডেবিট। এবার হচ্ছে ঋণ গ্রহণ, একটু আগে বলছি নগদ ডেবিট, ঋণ ক্রেডিট। বিনিয়োগের সুদ প্রাপ্তি। আমি কোনো একটা ব্যবসায়ে বিনিয়োগ করলাম, ওই ব্যবসায় থেকে সুদ পাচ্ছি, তার মানে নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট, আর বিনিয়োগের সুদ এটা আমার জন্য হচ্ছে আয়, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। সর্বশেষ নগদে আসবাবপত্র ক্রয়। এই যে আসবাবপত্র কিনলাম, আসবাবপত্র হিসাব ডেবিট, কারণ আমার কাছে আসবাবপত্রের পরিমাণ বেড়ে গেছে, এই আসবাবপত্র ক্রয় করার কারণে আমার নগদ টাকার পরিমাণ কমে গেছে, এই যে নগদের হিসাব ক্রেডিট। আমি চেষ্টা করছি 35টি জাবেদা ব্যাখ্যা দিয়ে বোঝানোর জন্য, এবং আপনারা যারা বুঝবেন না বা বুঝেন নাই, বাসায় যদি প্র্যাকটিস করেন একটু করে, এই যে আমি পাশে লিখে দিছি, আমি যে কথাগুলো বলছি পাশে লিখে আছে, এই যে সম্পদ বৃদ্ধি পাইছে ওই জন্য ডেবিট। আপনারা যদি মনোযোগ দিয়ে এগুলো দেখেন, যে ব্যাখ্যা দিয়ে আপনারা আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই অনুরোধ রইল ক্লাসটি শেয়ার করার জন্য সকল স্টুডেন্টের প্রতি, কারণ আসলে ক্লাসগুলো করাতে অনেক কষ্ট হয়। আমার এখানে কোনো একটা ফ্যান চলতেছে না, গরমের মধ্যে কিন্তু ক্লাস করাচ্ছি। আমি যদি ফ্যান চালাই এখন প্রবলেম হচ্ছে আপনাদের, আপনারা আমার কথাগুলো ভালো করে বুঝবেন না, তখন আপনাদের একটা সমস্যা হবে। আপনাদের যাদের ক্লাসটি ভালো লাগবে আপনারা চাইলে আমার অনলাইন কোর্সে আসতে পারেন, মাত্র 499 টাকা দিবেন, আপনি 3টা বই শেষ করতে পারবেন, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স এবং হচ্ছে ব্যবসা উদ্যোগ, এই 3টা বই শেষ করতে পারবেন মাত্র 499 টাকায়। আর যারা বলতেছেন স্যার আমরা অনলাইন কোর্স করবো না, ফ্রি ক্লাস করবো, সমস্যাটা আপনি ফ্রি ক্লাস করেন, করতে থাকেন। যদি আপনার ইচ্ছা হয় আপনি জাস্ট আমার ক্লাসটি শেয়ার করবেন, যদি ভালো লাগে আর কি, ক্লাসটি করে উপকার হয়। আচ্ছা, এরপর বলছে কি অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বলি। দুইতরফা দাখিলা পদ্ধতির উদ্বুদ্ধ হয় কোন যুগে? এই যে মধ্যযুগে। দুইতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করেন কে? লুকা ফেসিউলি। কখন? 10 নভেম্বর। কত সালে? 1494 সালে। কোন জায়গায়? ইতালির ভেনিস শহরে। বুঝতেছেন কত বছর আগে? আমার দাদার 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 আরও মনে হয় 20 দাদার আগে এই লিখে গেছে 1494 সালে। বুঝতেছেন কখন? এগুলা অনেক আগে লুকা ফেসিউলি বইটা লিখে গেছে।
তাহলে দুই তরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করেন কে? লুকা ফেসিউলি। কখন? 10 নভেম্বর। কত সালে? 1494 সালে। কোন জায়গায়? ইতালির ভেনিস শহরে। আচ্ছা, দুই তরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি লেনদেন। এখানে দুই তরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি লেনদেন বা হ্যাঁ লেনদেন, ঠিক আছে। হিসাব সমীকরণের মূল ভিত্তি হল দুই তরফা দাখিলা পদ্ধতি। আচ্ছা, হিসাব বিজ্ঞান, হিসাব রক্ষণ, হিসাব সমীকরণের মূল ভিত্তি দুই তরফা দাখিলা পদ্ধতি। তাই দেখেন, দুই তরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি কি? লেনদেন। আর হিসাব বিজ্ঞান, হিসাব রক্ষণ, হিসাব সমীকরণের মূল ভিত্তি কি? দুই তরফা দাখিলা পদ্ধতি। দুই তরফা দাখিলায় সুবিধা গ্রহণকারী হিসাবকে ডেটর, সুবিধা প্রদানকারী হিসাবকে ক্রেডিটর। হিসাব বিজ্ঞানের ইনপুট কি? লেনদেন। হিসাব বিজ্ঞানের আউটপুট কি? আর্থিক বিবরণী। গুরুত্বপূর্ণ এমসিকিউ। হিসাব বিজ্ঞানের ইনপুট কি? লেনদেন। হিসাব বিজ্ঞানের আউটপুট কি? আর্থিক বিবরণী। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? তথ্য সরবরাহ করা। তাহলে তিনটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখেন। হিসাব বিজ্ঞানের ইনপুট, হিসাব বিজ্ঞানের আউটপুট, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। আচ্ছা, হিসাব বিজ্ঞানের সর্বজনীন শাখা হলো মানব সম্পদ হিসাব বিজ্ঞান। এমসিকিউ হতে পারে হিসাব বিজ্ঞানের সর্বজনীন শাখা কি? মানব সম্পদ হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের আদিভূমি বলা হয় ভেনিস নগরীকে, ইতালির ভেনিস নগরীকে। ডেবিট ও ক্রেডিট শব্দ দুটি উদ্বুদ্ধ হয়েছে কোন শব্দ থেকে? ল্যাটিন শব্দ থেকে। সর্বপ্রথম ডেবিট ও ক্রেডিট শব্দ দুটি ব্যবহৃত হয় কোথায়? ইতালিতে। প্রতিটি লেনদেন প্রভাবিত করে কাকে? হিসাব সমীকরণকে। হিসাব সমীকরণ মানে কি? এ সমান সমান এল প্লাস ওই। যেটা লেনদেন হবে তুমি 100% নিশ্চিত থাকবে এটা হচ্ছে কিন্তু হিসাব সমীকরণকে প্রভাবিত করবে। আর লেনদেন না হলে এটা তো লেনদেন নয়, হিসাব সমীকরণ প্রভাবিত করার কোনো সুযোগ নাই। তার মানে প্রতিটি লেনদেন প্রভাবিত করে কাকে? হিসাব সমীকরণকে। নগদ বার্তা একটি অনগদ লেনদেন। এটার বিষয় অনেক বিস্তারিত আলোচনা। আমি দ্বিতীয় অধ্যায়ে নগদ বার্তা কেন অনগদ লেনদেন বলছিলাম, তাও একটু আমি সহজ করে বলার চেষ্টা করি। স্যার, নগদ বার্তা অনগদ লেনদেন কেন? লেখা আছে নগদ, উত্তর হচ্ছে অনগদ। দেখো, এটা পরীক্ষা আসতে স্টুডেন্ট ভুল করে বেশিরভাগ সময়। আমি একটু দেখাই। মনে করো আমি একজনকে 10,000 টাকা ধার দিলাম, তা আমি ওকে বলছি আমাকে 8,000 টাকা দাও। অনেকবার চেষ্টা করছি টাকাগুলো নেওয়ার জন্য, নিতে পারতেছি না, ওই জন্য বাধ্য হয়ে বলছি তোমার থেকে 10,000 টাকা পাই, তুমি আমাকে 8,000 টাকা দিলে হবে। মানে পেতাম হচ্ছে 10,000, পাইছি হচ্ছে 8,000, পাই নাই 2,000। এই যে 2,000 টাকা যেটা পাই নাই, এটাই হচ্ছে নগদ বার্তা। বার্তা কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে কারবারি বার্তা, আর একটা হচ্ছে নগদ বার্তা। আমরা যখন দোকান থেকে কোনো একটা জিনিস কিনি, তখন ওই দোকানের জিনিসের দাম লেখা থাকে 5,000 টাকা। দোকানদার আমাদেরকে বলে আপনি পরিচিত, আপনি আমাকে 4,800 টাকা দেন, 200 টাকা কম নেন। এই যে দোকান থেকে জিনিস কেনার সময় যে কম টাকা নেই, এটাকে বলা হয় কারবারি বার্তা। আর মানুষে মানুষ দেনা পাওনা পূর্ণ নিষ্পত্তি করার সময় যে বার্তা, ওইটাকে বলা হয় নগদ বার্তা। তা দেখো, আমি ওকে টাকা দিয়েছিলাম 10,000, নিচি হচ্ছে 8,000। তার মানে এই যে 8,000 টাকা যে নিচি, এটা নগদে পাইছি না। তাহলে নগদ লেনদেন কত? 8,000 টাকা। আমি ওর থেকে 2,000 টাকা নি নাই, ওরে ছাপ দিছি, এটা কি পাইছি? পাই নাই। এটা হচ্ছে অনগদ, এটা দেখি নাই, স্পর্শ করতে পারি নাই। ওই জন্য নগদ বার্তা একটি হচ্ছে অনগদ লেনদেন। যদি তাও না বুঝেন, দ্বিতীয় অধ্যায়ের লেনদেন ক্লাসটি ভালো করে করবেন। ওইখানে এটা নিয়ে 10 মিনিট আলোচনা করছি আমি, একদম কেন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। আচ্ছা, এরপর লাস্ট হচ্ছে আধুনিক হিসাব বিজ্ঞান বকেয়া ভিত্তির উপর প্রতিষ্ঠিত। আধুনিক হিসাব বিজ্ঞান কার উপর প্রতিষ্ঠিত? বকেয়া ভিত্তির উপর প্রতিষ্ঠিত। বকেয়া ভিত্তির অন্য নাম হচ্ছে প্রাপ্যপদীয় ভিত্তি। দুই তরফা দাখিলা পদ্ধতি হচ্ছে নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত, পূর্ণাঙ্গ, স্বয়ংসম্পূর্ণ সংরক্ষণ পদ্ধতি।
দুতরফা দাখিলা পদ্ধতির মোট ডেবিট টাকা মোট ক্রেডিট টাকার সমান হবে, হিসাব সমীকরণের উপাদান হচ্ছে 3টা, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব। একতরফা দাখিলা পদ্ধতি অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ। এই একতরফা দাখিলা পদ্ধতি এটা হিসাব বিজ্ঞান প্রথম পত্র 10ম অধ্যায়, এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র 10ম অধ্যায়ে আলোচনা করা হয়েছে একতরফা দাখিলা পদ্ধতি। আচ্ছা, আমি চেষ্টা করছি আসলে দ্বিতরফা দাখিলা পদ্ধতির বিস্তারিত আলোচনা করার জন্য। আসলে এতগুলো আলোচনার বিষয় করতে হয় না, তারপরে আমি চেষ্টা করছি সর্বোচ্চ দিয়ে যতটুকু সম্ভব এই ক্লাসটি দেওয়ার জন্য। আপনাদেরকে যতটুকু সম্ভব আমি গুছানোর চেষ্টা করছি। আপনারা ক্লাসটা সুন্দর করে খাতায় নোট করবেন। নোট করার পর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয় না বুঝেন, আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এই যে আমার এই নাম্বারে 01869493033। আর যারা হচ্ছে সরাসরি ক্লাস করতে চাও, একদম সবগুলো ক্লাস সিকোয়েন্স আকারে পেতে চাও, তারা হচ্ছে আমার অনলাইন কোর্সে ভর্তি হয়ে যাবা। আমাদের কোর্স ফি হচ্ছে 2000 টাকা, কিন্তু আমরা কিছু সময়ের জন্য জাস্ট সবগুলো স্টুডেন্টের কথা চিন্তা করে কোর্স ফি রাখছি 499 টাকা। তোমরা যারা চাও আমার এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে বিকাশে পেমেন্ট করে কোর্সে ভর্তি হবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।